অর্ডার অফ গ্রোথের আলোচনা। অর্ডার অফ গ্রোথ বা রেট অফ গ্রোথ দুটা একই কথা। এখানে যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো যে দুইটা ফাংশন, আমরা যে কোনো ফাংশনের গ্রোথ রেট বের করতে পারি ইউজিং, এটাকে বলে ডেরিভেটিভ বের করে। ফার্স্ট ডেরিভেটিভ বের করে একটা ফাংশনের রেট অফ গ্রোথ বের করতে পারি। সো রেট অফ গ্রোথটা ইম্পর্টেন্ট কি কারণে? কারণ আমরা দেখি যে যেমন ধরো এন স্কয়ার প্লাস বিএন প্লাস সি। এখন আরেকটা ফাংশন তুমি নাও, মনে করো ডিএন প্লাস ই। হ্যাঁ, একটা হচ্ছে এন স্কয়ার প্লাস বিএন প্লাস সি, একটা হচ্ছে ডিএন প্লাস সি। এখন তুমি দেখবা যে যদি এ বি সির মান ছোট হয় এবং ডি এবং ই এর মান বড় হয়, তাহলে ওই ডিএন প্লাস ই ওই ফাংশনটার মান অনেক বড় হয়ে যাবে শুরুর দিকে। একটা পর্যায়ে দেখবা যে এন স্কয়ার প্লাস বিএন প্লাস সির মানটা বেশি হয়েছে। এন এর মান যখন ছোট থাকবে তখন ডিএন প্লাস ই এর মান ডিএন প্লাস ই এর মান বড় হবে। কিন্তু যখন যখন এন এর মান বড় হবে তখন আবার এন স্কয়ার প্লাস বিএন প্লাস সি এর মান বড় হবে। কেন হবে? কারণ এন স্কয়ার প্লাস বিএন প্লাস সি এর গ্রোথ রেটটা বেশি। এবং গ্রোথ রেটটা আমরা ইনফর্মালি দেখতে পারি। কেন বেশি? কারণ হচ্ছে এখানে তিনটা টার্ম আছে, এন স্কয়ার, একটা টার্ম আছে বিএন, একটা হচ্ছে সি। সি এর গ্রোথ রেট কনস্ট্যান্ট, এটা বাড়ে না, ফিক্সড। সরি, সি এর মানে গ্রোথ রেট জিরো আর কি। হ্যাঁ, সেটা কনস্ট্যান্ট, গ্রোথ রেট বাড়তেছে না। বিএন এটার গ্রোথ রেট থেকে এন স্কয়ার গ্রোথ রেট বেশি। কেন বেশি? কারণ ওখানে উপরে একটা পাওয়ার আছে এন স্কয়ার। হ্যাঁ, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো? টুয়াইস এন পাবো। আর রিডিউস করে কি পাবো? বি পাবো, জাস্ট বি পাবো। তার মানে এটা গ্রোথ রেট কনস্ট্যান্ট। এটা গ্রোথ রেট হচ্ছে জিরো, এটা গ্রোথ রেট হচ্ছে কনস্ট্যান্ট, এটা গ্রোথ রেট হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, সো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে ওটা গ্রোথ রেট বেশি। সো আমি যদি কোনো ফাংশনে এন স্কয়ার টার্ম থাকে তাহলে সেটা গ্রোথ রেট বেশি হবে। হ্যাঁ, এবং যদি গ্রোথ রেট বেশি তার মানে একটা পর্যায়ে সে বৃদ্ধি পেতে পেতে যার গ্রোথ রেট কম তার থেকে বড় হয়ে যাবে। তো সেই কারণে আমরা যখন ফাংশনগুলো স্টাডি করি তখন ফাংশনের গ্রোথ রেটটা স্টাডি করি। হ্যাঁ, কোন একটা পার্টিকুলার এন এর জন্য তার মানটার ব্যাপারে আমাদের বেশি কনসার্ন থাকে না, বরং কনসার্ন থাকে যদি আমি এন এর মান বাড়াই তাহলে ওই ফাংশনের মানটা কি হবে। এবং আমরা যেটা দেখছিলাম যে ইনসার্শন রানিং টাইম লিনিয়ার ফাংশন আকারে প্রকাশ করা যায় বেস্ট কেস হলে, কিন্তু ওয়ার্স্ট কেসে ইনসার্শন রানিং টাইমকে প্রকাশ করতে হয় কোয়াড্রেটিক ফাংশন আকারে। হ্যাঁ, তো যদি আমি দেখি যে একটা ফাংশনের একটা অ্যালগরিদমের রানিং টাইম লিনিয়ার, একটা অ্যালগরিদমের রানিং টাইম কোয়াড্রেটিক, আমি বুঝবো যে যেই ফাংশনের রানিং টাইমটা কোয়াড্রেটিক সেই ফাংশনের গ্রোথ রেটটা বেশি এবং সেই ফাংশন সময় বেশি নিবে বা সেই অ্যালগরিদম সময় বেশি নিবে। যে অ্যালগরিদমের রানিং টাইম হচ্ছে লিনিয়ার ফাংশন সেটা তার তুলনায় কম সময় নিবে। সো উই আর মোর কনসার্নড অ্যাবাউট গ্রোথ রেট। এবং গ্রোথ রেটটা আমরা ইনফর্মালি গ্রোথ রেট বলি বা অর্ডার অফ গ্রোথ বলি। এটাকে আমরা ইনফর্মালি বলতে পারি যে সবচেয়ে বড় যেটার পাওয়ার আছে, যদি এটা পলিনোমিয়াল হয়, সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটার মানই ডিপেন্ড করবে তার গ্রোথ রেট। যেমন এখানে বলতেছে যে ফর ইনসার্শন সর্ট, when you ignore the lower terms and the leading terms constant efficient, you are left with factor n square for the leading term. We write that insertion sort has a four-square random order n square. এক্স্যাক্টলি এটাতে কি বোঝায় সেটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলে
দেখবো। আপাতত আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে যেটা হাইয়েস্ট টার্ম, হাইয়েস্ট পাওয়ার যেটা, সেই পাওয়ারটাই হচ্ছে তার গ্রোথ রেটের ডিটারমিনেন্ট, সেটাই গ্রোথ রেটকে ডিটারমাইন করে দিচ্ছে। বোঝা গেছে কিনা? তো আমরা এখন কিছু কোড লিখবো, তোমরা ওটার রানিং টাইম কি হয় সেটা বের করবো আর কি। গতকাল বলছিলাম যে গুনবা আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে যে আচ্ছা, এখন এই যে এটা লিখলাম, এটা কয়বার চলবে? n বার। n বার, n minus 1 বার। n, হ্যাঁ n বার চলবে যদি লেস দেন n। জি, আর যদি আমি এভাবে লিখি তাহলে n+1। n প্লাস 1। তো আমরা এটাকে এভাবে বলি অনেক সময় অর্ডার অফ n। জি স্যার। অর্ডার অফ n মানে n-1, n+1, n এগুলোকে আমরা ধরি যে এটা n এর মতো আর কিছু একটা। 1-2 কম বেশি এটা খুব বেশি ম্যাটার করে না এই কনস্ট্যান্টটা। এটা তো সবাই বুঝো না এটা? জি স্যার। এবার আস্তে আস্তে আমরা এখানে কমপ্লেক্সিটি আনতে থাকি। এটা কয়বার চলবে? স্যার n/2। ভালো করে গুনো। আগেরটা ছিল log n, i is equal to i plus plus। এটা কি হবে? n স্কয়ার। মূলত হচ্ছে আমি যদি ওই যে বললাম যে গুনছো কিনা, কেন বলছি গুনছো কিনা, কারণ না গুনলে তুমি বলবো হট করে n স্কয়ার বলবা। হ্যাঁ, দেখেই বলে ফেলবা, দেখে বলতে পারবা ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে তোমাকে একটু ডিসিভ করবে। সেজন্য রিলে করবা তোমার নিজের গণনার উপর, নিজে গুনবা, গুনে বলবা কথা হচ্ছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কিভাবে পেলাম? আমরা প্রথম লুপটা n+1 বার চলে, কিন্তু ভিতরে ঢুকে n+1 বার, আর ভিতরে লুপটা চলে n+1 বার, তাহলে হচ্ছে n ইনটু n+1 মানে হচ্ছে n স্কয়ার। হ্যাঁ, প্রত্যেকটা i এর জন্য j এর মান 1 থেকে n বার চলবে। তাহলে i এর মান যখন 1 তখন n বার, i এর মান যখন 2 তখন n বার বা n+1 বার, i এর মান যখন 3 তখন n+1 বার, এইভাবে n টাইমস n+1 বার, তাহলে হচ্ছে n ইনটু n+1। ঠিক আছে না? জি স্যার। স্যার যে 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 লুপটা কেন n+1 বার চলবে? ওই যে তোমার 1 থেকে n পর্যন্ত চলবে, n+1 হয়ে বের হয়ে যাবে, ওই কারণে ও আচ্ছা। n বার ঢুকবে ভিতরে, ঠিক আছে, কিন্তু একবার তো বেরোতে হবে। আমি বডি লিখতেছি না, শুধু লুপটা লিখতেছি আর কি, ওটা দিয়ে আমি বুঝতে পারি যে কতটা চলবে না চলবে। এটা কয়বার? log n into n+1।
লগ এন। আমি যে ইন্ডিপেন্ডেন্টলি উপরেটা চিন্তা করি তাহলে উপরেটা চলবে লগ এন বার, জি স্যার নিচেটা n+1 তাহলে নিচেটা চলবে n প্লাস ওয়ান, তাহলে লগ এন। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারবো অর্ডার অফ n ইনটু লগ এন, যদি অর্ডার বলি আর কি। ঠিক আছে, এটা যদি ঘুরে ফিরে যা হবে মানে n ইনটু n log n প্লাস 1 হচ্ছে, মানে যদি আমি স্পেসিফিক লিখি তাহলে হচ্ছে n ইনটু log n প্লাস 1, এটাকে আবার আলটিমেটলি বলা যায় এই জিনিসটাই। ঠিক আছে না? জি স্যার। Sir, n into n plus 1 minus n. না, এটা তো n পর্যন্ত Sir, হবে। n plus 1 into n plus 2 by 2 শুধু n minus 1. বলতে হবে। ওই জন্য বললাম গুণে করতে হবে, না গুণে করা যাবে না, গুণে বলবা, কারণ এই অভ্যাস না করলে তুমি ফট করে একটা বসে দিবা, ভুলে যাবে। ঘুরে ফিরে এটা n স্কয়ার হবে, ঠিক আছে, কিন্তু তুমি গুনছো কিনা, ঠিক আছে না? আমাদের এই সিরিজটা যে ধরনের সিরিজ, এটা কি একই ধরনের সিরিজ? স্যার এটা ওই মানে স্কয়ার বর্গের সিরিজ এটা। বর্গ তো আছে, এটাকে এটা কি সিরিজ বলে? গুণোত্তর দ্বারা তো মানে গুণোত্তর দ্বারা, হ্যাঁ, জিওমেট্রিক সিরিজ। এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ। আগেরটা ছিল কি? আগেরটা ছিল অ্যারিথমেটিক সিরিজ, ঠিক আছে না? জি স্যার। এটা ছিল জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে গুণোত্তর ধারার সূত্রটা কি? গুণোত্তর ধারার দুটো সূত্র আছে, একটা হচ্ছে 2 to the power n minus 1, না সরি কি লিখলাম, এটা 2 to the power না তো, স্যার এটার একটা সূত্র লিখছিলাম মনে হয় n into n plus 1 into 2 n plus 1 by 6. না না না, এটা কি ছিল? আচ্ছা মনে পড়ছে, হ্যাঁ, a into r to the power n minus 1 divided by r minus 1। এই সূত্র কখন অ্যাপ্লাই হবে? যখন আর বড়, যখন y এর চেয়ে আর হচ্ছে একের থেকে বড়, তাই না? আর যদি আর একের থেকে ছোট হয় তাহলে কি হবে? 1 মাইনাস r হবে। 1 minus r to the power n divided by 1 minus r। এটা হবে কখন? এটা হবে যখন r is less than n। ঠিক আছে, তো এখানে আমার r এর মান কত? আমার যে সিরিজটা পাইলাম এই সিরিজে r এর মান কত? কত r এর মান কত? r এর মান 2 স্যার। r এর মান 2। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে? উপরের সূত্রটা। স্যার না? r এর মান যদি 1 হয় তাহলে কি হইতো? কোনটা হইতো? চিন্তা করে বের করো, একটা বাদ আছে আর কি, r এর মান 1, একটা বাদ আছে, চিন্তা করে বের করো কি হইতো। স্যার r এর মান 1 হতো স্যার, এটা তো স্যার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতেছে না? কি হচ্ছে? না আনডিফাইন্ড হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতেছে না, r এর মান যদি 1 হয় এখানে তাহলে। এখানে ডিফাইন করা হয় নাকি? তুমি চিন্তা করে বের করো কি হবে। আচ্ছা আমরা এখানে আসি। তো আর যখন 2, আমাদের এখানে
মানে নাম্বার অফ টার্ম কয়টা? নাম্বার অফ টার্ম হচ্ছে নাম্বার অফ টার্ম কয়টা বলো? লগ এন লগ এন লগ এন, এন না কিন্তু ব্যাস লাইফ হলো না, এন না। তাহলে আর প্রথম টার্ম কি? এর মান কত? এর মান হচ্ছে 1। তাহলে 1টা না লিখলে হচ্ছে তাহলে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার log n minus 1 divided by 2 minus 1 minus 1। আর সামনে একটা 1 ইনটু আছে, ওটা না লিখলেও চলে, আচ্ছা লিখে দিই। তাহলে এই সামনেরটা 1 নিচেরটা 1, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে বেসিক্যালি 2 টু দি পাওয়ার log n minus 1। কি বলতে পারবা 2 টু দি পাওয়ার log n এর মান কত? টু এর উপরে লগ পাওয়ার এন স্কয়ার, লগ এন স্কয়ার। না, না শুধু এন এন স্যার লগ সূত্র, লগ এর বিষয়টা কি সবাই বুঝো? বুঝলে তো পাস পারা উচিত। লগ মানে কি? 2 ইনটু লগ এন হলো তো স্যার লগ এন স্কয়ার আসার কথা। আন্দাজে বললে হবে নাকি? লগ কাকে বলে? স্যার এন আসবে স্যার, কতবার পাওয়ার আছে ওইটা স্যার। হ্যাঁ, মানে ধরো আমি বললাম যে a টু দি পাওয়ার b সমান x, হ্যাঁ, তাহলে log a বেসড x সমান হচ্ছে কি? log a বেসড x সমান হচ্ছে কি? b। এর উপরে কত পাওয়ার দিলে কি হয়? x পাওয়া যায়। এর উপর কত পাওয়ার দিলে x পাওয়া যায়। তাহলে এখানে আমি জিজ্ঞেস করতেছি কি, এটা কি log 2 বেসড n না? হ্যাঁ, তার মানে কি এটা 2 এর উপর কত পাওয়ার দিলে এন আসবে। n পাওয়া যায়। হ্যাঁ, সেটাই তো আমি বসাইছি, 2 এর উপর তো সেই পাওয়ারটাই বসাইছি। হ্যাঁ জি স্যার, তাহলে কত হচ্ছে এটা? n। এন স্যার। তাহলে কি দাঁড়ালো? এত ঝামেলা করার পর শেষ পর্যন্ত আমরা কি পেলাম? এটা হচ্ছে সিম্পল n। দেখছো, ঠিক মতো যদি গুণ না করো, সরি কি বলে, না গুণো, তাহলে কি হবে? উল্টা পাল্টা মান আসতে থাকবে। ঠিক আছে, কি বোঝা গেছে? না স্যার, এখানে তাহলে স্যার এন এর মান যদি 8 দিই তাহলে তো স্যার 8 আছে তাহলে, বাট এখানে তো এন এর মান 8 দিলে তো স্যার 8 আছে না, আরো বেশি আসবে n এর মান আরো বেশি আসবে। স্যার। এন এর মান 8 দিলে তখন টোটাল হবে না স্যার 18। হ্যাঁ, মানে অর্ডারটা ঠিক থাকবে আর কি। তোমার এটা যদি উল্টা পাল্টা হয়, অর্ডারটা ঠিক থাকবে। আমাদের কোন একটা অ্যালগোরিদমের অর্ডার বা কয়বার সেটা চলবে, সেটা মোস্টলি ডিপেন্ডেন্ট অন কম্পারিজন। এটা খেয়াল করছো কি তোমরা? কম্পারিজনের উপর ডিপেন্ড করে যে আসলে আমার মানে অ্যালগোরিদমটা কয়বার চলবে। হ্যাঁ, এখানে কিন্তু যোগ করতেছো না বিয়োগ করতেছো সেটা কিন্তু বিষয় না, বরং লুপ, আমরা তো বেসিক্যালি লুপ কাউন্ট করতেছি। ভিতরে আমি কিন্তু কিছু লিখি নাই। এখানে এমন হতে পারে 20টা যোগফল আছে, হতে পারে না? অথবা 10টা যোগ আছে, অথবা 100টা যোগ আছে, হতে পারে। কিন্তু আমি কিন্তু আমার রানিং টাইমটা হিসাব করতেছি কিন্তু এটা রেসপেক্টে, লুপের রেসপেক্টে। আর লুপটা চলে কিসের রেসপেক্টে? এটা রেসপেক্টে, মানে হচ্ছে ওই কম্পারিজনের রেসপেক্টে। তার মানে আসলে আমরা কম্পারিজন গুলো কাউন্ট করে কিন্তু বলতে পারি যে এখানে মানে কয়বার কম্পারিজন চেষ্টা করতে বলতে পারি যে এই লুপটা কয়বার চলবে, এবং সেই হিসেবে আমরা রানিং টাইমটা বের করি। হ্যাঁ, সো অর্ডারটা আমরা যেটা পাই সেটা হচ্ছে মূলত নাম্বার অফ কম্পারিজন। আর অ্যাকচুয়াল কস্টটা কিন্তু নাম্বার অফ কম্পারিজনের সাথে একটা জিনিস গুণ হয়। সেটা কি? সেটা হচ্ছে এখানে কি আমি কে প্লাস প্লাস করতেছি, না কে মাইনাস মাইনাস করতেছি, নাকি অন্য কিছু করতেছি। হ্যাঁ, এখন যদি এখানে 1 লক্ষটা কে প্লাস প্লাস থাকে তাহলে কি হবে? বা ধরো এটা না, ধরো আমি এখানে যাই, সিম্পল এটা যাই,
ধরো এটাতে যাই, হ্যাঁ, এখানে যদি একটা কে প্লাস প্লাস থাকে, হ্যাঁ, তাহলে রানিং টাইম হবে এন স্কোয়ার, ঠিক আছে, ফাইন। কিন্তু যদি 100টা কে প্লাস প্লাস থাকে তাহলে কি হবে? 100 এন স্কোয়ার হবে না অ্যাকচুয়াল রানিং টাইম? জি স্যার। যদি 5000টা থাকে তাহলে 5000 এন স্কোয়ার হবে। বোঝা গেছে কি বলছি? এই নাম্বারটাকে আমরা বলি কনস্ট্যান্ট ফ্যাক্টর। হ্যাঁ, কনস্ট্যান্ট ফ্যাক্টর। এবং কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কিন্তু তোমার অ্যাকচুয়াল রানিং টাইমকে প্রভাবিত করে, যদি এটা অর্ডারের মধ্যে আসে না। তো যদি কনস্ট্যান্ট ফ্যাক্টর অনেক বড় হয়ে যায়, সাধারণত এটা বড় হয় না, অনেক বড় হয়ে যায়, তখন সেটা আবার ইফেক্ট ফেলে। এবং স্পেশালি যখন তুমি প্র্যাকটিক্যালি কাজ করতে যাও, যেমন ধরো তুমি যখন দেখবা পরবর্তীতে দেখবা যে কুইক সর্ট, মার্জ সর্ট, হিপ সর্ট, এগুলো দেখবা দেখবে সবগুলো রানিং টাইম হচ্ছে এন লগ। কুইক সর্ট, মার্জ সর্ট, হিপ সর্ট সবগুলো এন লগের। তাহলে প্র্যাকটিক্যালি কি সবগুলো সমান সময় নেয়? তা তো না, সমান সময় নেয় না, ডিফারেন্ট সময় নেয়। কেন ডিফারেন্ট সময় নেয়? কারণ এক একজনের কনস্ট্যান্ট ফ্যাক্টর এক রকম। সো অর্ডারটা ডিপেন্ড করে কিসের উপর? আবার লিখে দিই, অর্ডারটা ডিপেন্ড করে অন নাম্বার অফ কম্পারিজন। এটা হচ্ছে ইনফর্মাল কথা, ইনফর্মালি নাম্বার অফ কম্পারিজন। আর কনস্ট্যান্ট ফ্যাক্টর ডিপেন্ড করে কিসের উপর? এটা দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে নাম্বার অফ অ্যারিথমেটিক অপারেশন, আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যান্ড ডাটা মুভমেন্ট। হ্যাঁ, তোমরা দেখবে মার্কশটে অনেক ডাটা মুভমেন্ট হয়। হ্যাঁ, এখন ডাটা মুভমেন্ট হয় বলে তোমার কি হয়? আমার কনস্ট্যান্ট ফ্যাক্টরটা বেড়ে যায়, টাইমটা বেড়ে যায়। ডাটা মুভমেন্ট কুইকশটে ডাটা মুভমেন্ট কম হয়, তাহলে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কমে যায়। বোঝা গেছে কিনা? তো আমরা এখানে অর্ডার নিয়ে বেশি কথা বলবো, অর্ডার নিয়ে আমরা ফোকাস থাকবো, যেহেতু এটা মোর ইম্পর্টেন্ট। এবং ওইটা আলটিমেটলি আমার একটা অ্যালগরিদম কি হাতের নাগালে আছে, রানিং টাইম কি হাতের নাগালে আছে না হাতের নাগালে নাই, সেটা ডিটারমিন করে দিবে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন তুমি কাজ করবে তখন তোমাকে কনস্ট্যান্ট ফ্যাক্টরের কথা মাথায় রাখতে হবে। ক্লিয়ার?